আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার ২২ বছরে পদার্পণ দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির। বস্তুনিষ্ঠতা আর সুনামের সঙ্গে জয় করেছে দেশ বিদেশের কোটি হৃদয়। ২০০৩ সালে ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। পরের বছর ১ জানুয়ারি ২৪ ঘন্টার সম্প্রচার শুরু করে দর্শকনন্দিত এই চ্যানেল। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম ২০০৮ সালে আইএসও সনদ অর্জন করে। খুব অল্প সময়তেই এনটিভি নিরপেক্ষ সংবাদ আর বস্তুনিষ্ঠতার কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করে। অনুষ্ঠানের বৈচিত্র্য বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেই ধরে রাখতে চায় এনটিভি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এনটিভির ২২তম বছরের পদার্পণকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান এবং গুরুত্ব অপরিসীম। গণমাধ্যম সমূহ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল আচরণ করবে বলে প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। গণমাধ্যম দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে কাজ করে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সময়ের সাথে আগামীর পথে প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি বৈচিত্র্যপূর্ণ এবং রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, এনটিভি ২১ বছর পূর্ণ করেছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। দিনটি উপলক্ষে এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী, কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সরকার প্রধান বলেছেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ এবং উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই সাথে তিনি আশাবাদ জানিয়েছেন, গণতন্ত্র এবং উন্নয়নের অগ্রযাত্রায় এনটিভি আরও ইতিবাচক ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনটিভি সঠিক তথ্য, উপাত্ত পরিবেশন এবং সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বলেও বাণীতে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকী এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। দিনটি উপলক্ষে এনটিভি পরিবার সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান স্পিকার। শুভেচ্ছা বাণীতে তিনি বলেছেন, দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠার পর থেকে মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সঙ্গে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিরীন শারমিন চৌধুরী। এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনটিভি টেলিভিশন দর্শকদের জন্য যে ঐতিহ্য সৃষ্টি করেছে তা সামনের দিকে আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ২১ বছর পূর্তি, ২২ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভি পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এনটিভি বস্তুনিষ্ঠ ও আধুনিক প্রোগ্রাম প্রেজেন্টেশনে যে নিজস্ব একটা ঐতিহ্যের এবং ধারার সৃষ্টি করেছে, সেটা ভবিষ্যতে উত্তরোত্তর আরও উন্নত হবে, সমৃদ্ধ হবে। এই প্রত্যাশায় আমি এনটিভি পরিবারকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
এনটিভির ২২ বছরের পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সময়ে এনটিভি দর্শকদের মনে যে দৃঢ় অবস্থান তৈরি করেছে তা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এনটিভি এই দেশের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে তার ২১ বছরের যে অবস্থান, এটা অত্যন্ত দৃঢ় অবস্থান। এনটিভির একটা নিজস্ব দর্শক শ্রোতা তৈরি হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, এরপরে আপনার ধর্মীয় অনুষ্ঠান কতগুলো তারা প্রচার করেন, এরপরে আছে আপনার সঙ্গীত জগতে, অর্থাৎ আপনার বিনোদনমূলক প্রোগ্রামগুলোতেও এনটিভি যে একটা সামগ্রিক যে একটা পদচারণা, সেই ক্ষেত্রে এনটিভি বাংলাদেশের দর্শকদের মধ্যে একটা অবস্থান তার দৃঢ় করে নিয়েছে। প্রত্যাশাও আমাদের সেইখানে যে এখন যে সংকট চলছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংকট, জনগণের অধিকারের যে সংকট, সেই অধিকার সংগ্রামে, অধিকার আদায়ের সংগ্রামে এনটিভিও জনগণের সঙ্গে একাত্ম হয়ে তার ভূমিকা ক্ষুণ্ণ রাখবে। আমি এই ২১ বছর পার হয়ে ২২ বছর পদার্পণের জন্যে এনটিভিকে, তার কলাকুশলীকে, তার ম্যানেজমেন্টকে এবং তার শিল্পীদেরকে এবং তার দর্শকদেরকে আপনারা অকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি। ২২তম বছরের পদার্পণ উপলক্ষে এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মানুষের কথা বলার পাশাপাশি এনটিভি দেশের মানুষের অধিকার আদায়ের বিষয়ে আরও বেশি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আজ এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী ২১ বছর পূর্ণ করলো। এই দীর্ঘ পথ অতিক্রমে তারা অত্যন্ত সফলতা দেখিয়েছে, সুন্দরভাবে তাদের যে দায়িত্ব পালন করেছেন গণমাধ্যম হিসেবে। আমি তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইলেকট্রনিক মিডিয়াতে আমি লক্ষ্য করছি যে কয়েকটি খুব সাহসী ভূমিকা রাখছেন জবাবদিহিতা করার ক্ষেত্রে সরকারের, এবং দেশকে সঠিক পথে রাখার জন্য জনগণের সেবায় নিয়োজিত আছেন। তার মধ্যে আমি মনে করি এনটিভি একটি। তাদের এই কর্মকাণ্ডকে আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এই কর্মকাণ্ড চালিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। ২১ বছর পেরিয়ে ২২ বছরের পদার্পণের শুভক্ষণে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দেশের গণতন্ত্র এবং উন্নয়নে এনটিভি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এনটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভির সকল কর্মকর্তা, কর্মচারী এবং দর্শকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এনটিভি আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তার টেলিভিশনের সংবাদ এবং সমস্ত প্রোগ্রাম পরিচালনা করবে, এটি আমার প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে এনটিভি তার ভূমিকা রেখে যাবে, এটি আমি আশা করি। এনটিভিকে অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশ ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল এবং উদাহরণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উভয় দেশ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে বলেছেন, মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের সহযোগিতা কখনোই ভুলবার নয়। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমুদ্র সীমা থেকে প্রতিটি সম্পদ আহরণের পাশাপাশি সুনীল অর্থনীতি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইং মিং ইয়াং এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। ২০২৬ সালের স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক হওয়ার পর বাংলাদেশের রফতানি পণ্যের জন্য প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা শক্তিশালী করতে এডিবির কাছে লজিস্টিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। এডিবি বৃহত্তর ক্ষেত্রে কৃষি গবেষণার সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্য প্রকল্প এবং ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী বলে জানান সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং 2 মেয়ে এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও তার 2 স্ত্রী এবং 5 সন্তানের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট দাখিল করেছে সংস্থাটি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। হাসান জাভেদের রিপোর্ট। এবার দুদকের জালে ঢুকলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান।
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার যে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে সেই সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা এবং মেজ কন্যা, তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। শুধু বেনজির নয়, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহার দুর্নীতি প্রমাণিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8,44,00,000 টাকার সম্পদ গোপন সহ 2,87,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 11 দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। শঙ্কামুক্ত হওয়ায় মঙ্গলবার এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন বেগম খালেদা জিয়া। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। জুনায়েদ আল হাবিবকে সাথে নিয়ে শফিক শাহিনের রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে নিজ বাসভবনে থাকা বেগম খালেদা জিয়া 21 জুন রাতে হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্সে করে তাকে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতা বেড়ে গেলে 23 জুন বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসান। তারপর হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বিএনপি চেয়ারপারসন। ম্যাডাম সত্যিকার অর্থে শারীরিকভাবে উনি অত্যন্ত অসুস্থ এবং অসুস্থ থাকার কারণেও ওনাকে শিফট করা হয়েছে শুধুমাত্র যেহেতু ওনার পেসমেকার লাগানো মানে কি, এটা একটা অপারেশন, এই অপারেশনকে এটা প্লেস করতে হয় শরীরের ভিতরে। কাজে এটা যে কোনো সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে, বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, ক্রস ইনফেকশন, এই দুটি সম্ভাবনা থাকে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে, ওনার যেহেতু উনি ইমিউনো কম্প্রোমাইজ এবং ওনার আরও অন্যান্য অনেক রোগ, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এবং হার্টের যে নতুন সমস্যা, যেটা নতুন সমস্যা ওনার ছিলই, সেটি আরও বেশি মারাত্মক প্রকট আকার ধারণ করেছে। তার শরীরে যে জটিল সমস্যা তা দেশে চিকিৎসা করে সারানো সম্ভব নয় জানিয়ে বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানায় বিএনপি। যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্টের রুগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে। যে কোনো জটিলতার সৃষ্টি হলে কিডনির সকল ব্যবস্থার সুযোগ সুবিধা আছে। এইরকম সেন্টারে ওনাকে নিয়ে যাওয়া, যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায়, সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন এবং রিকমেন্ডেশন দিয়েছেন। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে টাঙ্গাইল পৌর মেয়র এস.এম. সিরাজুল হক ওরফে আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। লৌহজং নদীর উপরে সেতু নির্মাণে ৭৩,২৮,৯৫৩ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার দুদক টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব হোসেন তাদের বিরুদ্ধে মামলাটি করেন। মেয়র ছাড়া অন্য 5 জন আসামি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিক্স অ্যান্ড ব্রিজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মোহাম্মদ, এলজিডি টাঙ্গাইল পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক রশিদ আহমেদ এবং টাঙ্গাইল পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া 3 জন প্রকৌশলী। মামলায় আরও বলা হয়েছে, ঢালাইয়ের কিছুদিন পর 2022 সালের 16 জুন সেতুটির কিছু অংশ ধসে পড়ে। নির্মাণ কাজে অবহেলা করে ঠিকাদারি প্রতিষ্ঠান আর অনিয়ম হচ্ছে জেনেও পদক্ষেপ নেননি পৌর মেয়র। টি-20তে বাংলাদেশ কখনোই ভালো দল নয় উল্লেখ করে বিশ্বকাপের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। অভিজ্ঞরা হতাশ করলেও তরুণদের আত্মবিশ্বাসী লড়াইয়ে মুগ্ধ নাজমুল হোসেন পাপন। তবে সেমিফাইনালে সুযোগ থাকলেও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিকল্পনা আরও ভালো হতে পারত বলে মানছেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট।
দীর্ঘ 4 ঘন্টা ব্যাপী বিসিবির একাদশ বোর্ড সভা শেষে প্রায় 1 ঘন্টার সংবাদ সম্মেলন। টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনাটা হলো টেস্টের মতোই ধীর স্থির। সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে গণমাধ্যমের প্রশ্নবাণে ভালোই ডিফেন্স করেছেন বোর্ড সভাপতি। 12 ওভারে 115 করে কোনো ব্যাপার নাকি টি-20-তে? না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলে এসে বুঝতে পারতাম। আপনি লুক এট দ্য শটস, তো কোথায় ডিফেন্সিভ খেললো? ওরা পড়ে যাওয়ার পরে সেন গিয়ে দেখলাম আমি তখন কোন রকম খেলছে। জি বলেন। আচ্ছা, অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, 12 ওভার পর্যন্ত উই শুড হ্যাভ ফট টু উইন, এইটা যদি বলেন ঠিক আছে। এবারের আসরে তরুণরা ভালো করলেও অভিজ্ঞদের পারফরমেন্সে হতাশ নাজমুল হাসান। টি-20 যেটাতে নাকি আমরা বেশ পিছনে, এরকম একটা দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে 5টা নতুন ছেলে, দিস ইজ নাম্বার 1। ইট ওয়াজ আ বিট রিস্কি ডিসিশন। প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে, সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে। আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে। আরে কি মুশকিল। দল পারফরমেন্স খারাপ করলে সমালোচনা হবেই, তবে কোনো ক্রিকেটারের উপর ব্যক্তিগত আক্রমণ হলে তা নিয়ে কোনো ছাড় দেবে না বিসিবি। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, উই এগ্রি। একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য, ওর কথাটা চিন্তা করেন। ওর খেলা তো দূরে থাকবে, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে? ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদের বাস মিস করা, বিশ্বকাপ খেলতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের অংশগ্রহণের অভিযোগ থাকলেও এসব নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত আসতে চায় না ক্রিকেট বোর্ড। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা মেয়ে ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দে মুতরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।